মণ্ডলী সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন পাঠদান। আপনাদের সাথে আছি আমি হাসিনা মমতাজ স্বর্ণা, সহকারী শিক্ষক, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সবাই সঠিক নিয়মে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছেন এবং নিজে নিরাপদে থাকছেন এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিরাপদে রাখতে সচেষ্ট হচ্ছেন। শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আপনারা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন। সবাই খাতা কলম নিয়ে বসুন। স্ক্রিনে একটি চিত্র দেখতে পাচ্ছি। স্ক্রিনের চিত্রটি কিসের দেখতে পেয়েছ? এখন আরেকটি চিত্র দেখতে পাচ্ছি। তোমরা কি বুঝতে পারছো আমরা আজকে কোন পাঠ নিয়ে আলোচনা করব? এর পূর্বে যে চিত্রটি দেখিয়েছি সেখানে আমরা একটি কোষ দেখতে পেয়েছি। এখন যে চিত্রটি দেখতে পাচ্ছি সেখানে সেই একটি কোষ দুভাগে বিভক্ত হচ্ছে, অর্থাৎ একটি থেকে দুটি কোষ উৎপন্ন হচ্ছে। তোমরা কি ধারণা করতে পারছো আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব? একটু ভেবে দেখো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। আমরা জানি যে আমাদের এই দেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত, অর্থাৎ আমাদের দেহের গঠন এবং কার্যকরী একক হচ্ছে এই কোষ। আমাদের এই কোষ একটি থেকে বিভাজিত হয়ে একাধিক হয় এবং আমাদের এই পূর্ণাঙ্গ দেহ তৈরি হয়। শিক্ষার্থী বন্ধু, এখন যে স্লাইডটি এসেছে আমরা সেখান থেকে জানতে পারবো যে কোষ বিভাজন কি। তাহলে প্রথমে জেনে নিই কোষ বিভাজন কি। যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে এক বা একাধিক অপত্য কোষ সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। কোষ বিভাজনের প্রকারভেদ। জীবজগতে 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়। 1. মাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। 2. মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন। 3. মিওসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। 1. অ্যামাইটোসিস যেটি হচ্ছে অকোষীয় প্রাণী বা এককোষী প্রাণীতে এ ধরনের কোষ বিভাজন দেখা দেয়। 2. মাইটোসিস কোষ বিভাজন দেহকোষে ঘটে। একটি থেকে একটি কোষ বিভাজিত হয়ে দুটো কোষে পরিণত হয়, সেটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। আর মিওসিস কোষ বিভাজনে একটি কোষ, এটি জনন কোষে ঘটে। একটি কোষ বিভাজিত হয়ে 4টি কোষে পরিণত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 3টি কোষ বিভাজনের মধ্যে স্ক্রিনে যে চিত্রটি দেখতে পাচ্ছি, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন, সেটি নিয়ে আলোচনা করব। প্রথমে জেনে নিই মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞা। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি পরিণত দেহ মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র পরোক্ষ বিভাজনের মাধ্যমে মাতৃকোষের সমআকৃতি ও সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 2টি অপত্য কোষ সৃষ্টি হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। এই বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম ও নিউক্লিয়াস একবার বিভক্ত হয় এবং সৃষ্ট অপত্য কোষ বা নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা, গঠন ও গুণগুণ হুবহু মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা, গঠন ও গুণাগুণের সমান হয়। মাইটোসিস 1873 সালে ব্যঙ্গ, খরগোশ এবং বিড়ালের চোখে কর্নিয়া কোষ আবিষ্কার করেন এবং 1875 সালে পোলিশ হিস্টোলজিস্ট মাইজেল দ্বারা প্রথমবার বর্ণিত হয় যে এই মাইটোসিস কোষটি গ্রিক শব্দ মাইটোস থেকে উদ্ভূত। তাহলে আমরা কি জানতে পারলাম এই পাঠটি থেকে? এই অংশটি থেকে আমরা জানতে পারলাম মাইটোসিসের সংজ্ঞা, অর্থাৎ যেই কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হবে সেখানে নিউক্লিয়াসটিও একবার বিভাজিত হবে এবং ক্রোমোজোমগুলো একবারই বিভাজিত হবে এবং মাতৃকোষের যে সংখ্যক, অর্থাৎ মাতৃকোষে যে পরিমাণ নিউক্লিয়াস থাকবে এবং মাতৃকোষে যে পরিমাণ ক্রোমোজোম থাকবে ঠিক তার সমান সংখ্যক সমআকৃতির এবং সমসংখ্যক এবং সমগুণ সম্পন্ন ক্রোমোজোম দিয়ে নতুন আরও 2টো অপত্য কোষের সৃষ্টি হবে। শিক্ষার্থীবৃন্দ, এরপরের স্লাইডে আমরা মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ এই সংজ্ঞা থেকে আমরা কী কী বৈশিষ্ট্য পাবো
এটি প্রকৃত কোষের ধারাবাহিক প্রক্রিয়ায় দুটি অপত্য কোষে পরিণত হয়। এই বিভাজনে অপত্য কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং নতুন কোষের ক্রোমোজোম সংখ্যা, গঠন ও গুণাগুণ মাতৃকোষের মতোই হয়। এই বিভাজন দেহকোষে হয়ে থাকে। এই বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রাণী ও উদ্ভিদের দেহ ও দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি পায়। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা এবং মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে বলে একে ইকুয়েশনাল বিভাজন বলে, অর্থাৎ সমীকরণিক বিভাজন বলা হয়। মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন সংঘটিত হওয়ার পূর্বে যে কোষের যে একটি দশা বা অবস্থা থাকে সেটাকে বলা হয় ইন্টারফেস দশা, অর্থাৎ এই সময়কালীন কোষটি তার কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে থাকে, অর্থাৎ তার প্রয়োজনীয় যে সকল সরঞ্জাম এনজাইম প্রয়োজন সেগুলোকে সরবরাহ করতে থাকে এবং কোষটি সম্পূর্ণভাবে বিভাজন। দুটো প্রক্রিয়া হচ্ছে, একটি হচ্ছে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন, এরপরে যে ধাপে যাবে সেটি হচ্ছে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের। মাইটোসিসের ধাপ বা পর্যায়সমূহ অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন মোট 5টি ধাপে হয়ে থাকে। প্রথম যে ধাপটি রয়েছে সেটিকে বলা হচ্ছে প্রোফেজ ধাপ। প্রথম ধাপটি হচ্ছে প্রোফেজ ধাপ। সেকেন্ড যে ধাপটি সেটি হচ্ছে প্রোমেটাফেজ। এরপরের ধাপটি হচ্ছে মেটাফেজ। এরপরে হচ্ছে এনাফেজ। তারপরে যে ধাপটি সেটি হচ্ছে টেলোফেজ। স্ক্রিনে যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রোফেজ ধাপের চিত্র। একটি এখানে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষেরই চিত্রটি দেখা হচ্ছে। এখানে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন দেখা যাচ্ছে। নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন। এরপরে আমরা প্রোফেজ ধাপে কি কি ঘটবে সেগুলো জেনে নিই। এ পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়, ক্রোমোজোমের পানি বিয়োজন করে সংকুচিত হতে থাকে, ফলে ক্রোমোজোম খাটো ও মোটা হয়। এ পর্যায়ের শেষের দিকে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি ঘটে। প্রতিটি ক্রোমোজোম সেন্টিমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে 2 ভাগে বিভক্ত হয়ে দুটো ক্রোমাটিড উৎপন্ন করে। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই আপনারা জানতে চাইছেন যে ক্রোমাটিড কি। এই যে ক্রোমোজোম এগুলো প্রথমে সূত্রাকার নালের মতো থাকে, এগুলো পরবর্তীতে বিভাজিত হয়ে এই রকম লম্বালম্বিভাবে বিভাজিত হয়, সেন্টিমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে বিভাজিত হবে এবং বিভাজিত হয়ে ক্রোমাটিড উৎপন্ন করবে। এরপরে পরবর্তী ধাপটি হচ্ছে প্রোমেটাফেজ। এই পর্যায়ে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। প্রতিটি ক্রোমোজোমের সেন্টিমিয়ার স্পিন্ডল যন্ত্রের একটি তন্তুর সাথে যুক্ত হয়। অর্থাৎ চিত্রে দেখতে পাচ্ছি ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্র, এই যে রেখাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে স্পিন্ডল যন্ত্রের তন্তু। আর এই যে আমার ক্রোমোজোমগুলো এগুলো কোথায় অবস্থান করছে? স্পিন্ডল যন্ত্রের মাঝ বরাবর, অর্থাৎ এই অংশটিকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করছে। আর ক্রোমাটিডগুলো স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হচ্ছে 2 পাশ থেকে 2 মেরু থেকে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হচ্ছে। স্পিন্ডল যন্ত্রের 2 মেরুর মধ্যবর্তী স্থানকে
বিষুবীয় অঞ্চল বলা হয়। এই ধাপে নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের বিভক্তি ঘটতে থাকে। প্রাণীকোষের দুই মেরুতে অবস্থিত সেন্ট্রিওল হতে অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয়। এখন দেখুন, এই যে আকর্ষণ স্পিল্ডার তন্তুগুলোকে, এই যে স্পিল্ডার তন্তু, এগুলোকে আকর্ষণ তন্তুও বলা হয়। দুই মেরু থেকে এই স্পিল্ডার তন্তুগুলো সৃষ্টি হচ্ছে এবং ক্রোমোজোমগুলো ঠিক বিষুবীয় অঞ্চলে অবস্থান করছে। এরপরে যে ধাপটি আছে সেটি হচ্ছে মেটাফেজ ধাপ। আমরা চিত্রে মেটাফেজ ধাপের একটি চিত্র দেখতে পাচ্ছি। এটি একটি উদ্ভিদ কোষ এবং পাশে একটি প্রাণী কোষের চিত্র। এখানেও স্পিল্ডার তন্তু, ক্রোমোজোমাল তন্তু, বিষুবীয় অঞ্চল, ক্রোমোজোম, মেরু এগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে আসুন আমরা জেনে নিই এই ধাপে কি ঘটে। মেটাফেজ ধাপ। ক্রোমোজোমগুলো স্পিল্ডার যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটো মেরুমুখী হয়ে অবস্থান করে। এই ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয়। ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়। অর্থাৎ ক্রোমোজোমগুলো স্পিল্ডার যন্ত্রের বিষুবীয় অঞ্চল অবস্থান অর্থাৎ মাঝামাঝি অঞ্চলে যখন অবস্থান করে, ঠিক তখনই কি হচ্ছে, এগুলোর মধ্যে একটা মেরুমুখী অবস্থান সৃষ্টি হয়। এগুলো মেরুমুখী হয়ে অবস্থান করতে থাকে। এরপর ক্রোমোজোমগুলো এই ধাপে সর্বাধিক মোটা ও খাটো হয়। ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং এদের মধ্যে ধীরে ধীরে বিকর্ষণ শক্তি কাজ করতে লাগে। সেন্ট্রিমিয়ার দুটো দুই খণ্ডে বিভক্ত হয়ে যায়। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। ক্রোমোজোম দুটি ক্রোমাটিড স্পষ্ট হয়ে যায়। অর্থাৎ ক্রোমোজোমের যে দুটো ক্রোমাটিড থাকে সেগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়ে সেগুলো কি হয়, একদম স্পষ্ট ক্রোমাটিডে পরিণত হয়। এরপরে যে চিত্রটি সেটি হচ্ছে, এই চিত্রটি হচ্ছে 4 নম্বর ধাপ অর্থাৎ অ্যানাফেজ ধাপের চিত্র। এখানে দেখতে পাচ্ছ তোমরা ক্রোমোজোমগুলোর আকর্ষণ শক্তি কমে বিকর্ষণ শক্তি বাড়তে থাকে এবং এগুলো মাঝ বরাবর সেন্ট্রিমিয়ার সহ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এগুলো মেরুমুখী অর্থাৎ কিছু উত্তর মেরুর দিকে, কিছু দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে। অর্থাৎ এগুলো আস্তে আস্তে মেরুর দিকে অগ্রসর হয় ক্রোমাটিডগুলো। আচ্ছা, অ্যানাফেজ। আমরা এখন জেনে নিব যে অ্যানাফেজ ধাপে কি ঘটবে। অ্যানাফেজ ধাপ। ক্রোমোজোমের সেন্ট্রিমিয়ার দুভাগে বিভক্ত হয়ে ক্রোমাটিড দুটো আলাদা হয়। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে এবং এতে একটি করে সেন্ট্রিমিয়ার থাকে। অপত্য ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। এরা বিপরীত মেরুর দিকে সরে যায়। এ সময় সেন্ট্রিমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী হয়। অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছলে অ্যানাফেজ ধাপের সমাপ্তি ঘটে। অর্থাৎ ক্রোমোজোমগুলোর মধ্যে আকর্ষণ শক্তি কমে বিকর্ষণ শক্তি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এরা মাঝ বরাবর ভেঙে যেয়ে দুই মেরুর দিকে অগ্রসর হতে থাকে এবং এরা যতক্ষণ পর্যন্ত না মেরুর কাছাকাছি যেয়ে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত এই ধাপটি চলতে থাকে। এবার আমরা সর্বশেষ ধাপ অর্থাৎ টেলোফেজ ধাপে চলে এসেছি। এই ধাপে ক্রোমোজোম আমরা দেখতে পাচ্ছি দুটো সি প্লেট গঠন করেছে, অর্থাৎ দুটো কোষ প্লেট গঠন হয়েছে। দুটো কোষ প্লেট দেখা যাচ্ছে, নিউক্লিয়াস রয়েছে, ক্রোমোজোম রয়েছে। অর্থাৎ এই ধাপেই আমার একটি কোষ দুটো কোষে পরিণত হবে। টেলোফেজ ধাপের যে কি রয়েছে আমরা তা জানব। টেলোফেজ এটি মাইটোসিসের শেষ পর্যায়ে। ক্রোমোজোমের পানি যোজন ঘটে
এবং সরু ও লম্বা আকার ধারণ করে। ক্রোমাটিন জালিকা, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটে। অর্থাৎ প্রোফেজ ধাপে যা যা ঘটে টেলোফেজ ধাপে তার বিপরীতগুলো ঘটতে থাকে। অর্থাৎ সেখানে পানির বিয়োজন ঘটে, এখানে পানির যোজন ঘটে। ওখানে মোটা ও খাটো হয় ক্রোমোজোমগুলো, এই ধাপে এসে সরু এবং লম্বা আকার ধারণ করে। ওখানে ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে পরিণত হয়। এখানে পরবর্তীতে ক্রোমাটিন জালিকা, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটতে থাকে। ফলে দুই মেরুতে দুটো অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং তন্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয়ে কোষ প্লেট গঠন করে। সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো সমবন্টন ঘটে, ফলে দুটো অপত্য কোষ অর্থাৎ ডটার সেল সৃষ্টি হয়। অর্থাৎ এই ধাপে কি ঘটলো যে আমার যে একটি কোষ ছিল সেটি সম্পূর্ণভাবে ওই যে আমরা বললাম এর পূর্বে আলোচনা করেছি যে ক্যারিওকাইনোসিস এবং সাইটোকাইনোসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন ঘটবে। মোটে দুটো কোষে দুটো নিউক্লিয়াস পাবে এবং ক্যারিওকাইনোসিসের মাধ্যমে কোষগুলোর মাঝ বরাবর খাঁজের সৃষ্টি হবে এবং খাঁজটি ধীরে ধীরে অগ্রসর হতে থাকবে এবং এক পর্যায়ে এসে একটি কোষ সম্পূর্ণভাবে দুটো কোষে পরিণত হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আমরা এখন সম্পূর্ণ যে চিত্র অর্থাৎ কোষ বিভাজনের সম্পূর্ণ চিত্র, এটি একটি পুরো প্রাথমিক অবস্থায় একটি কোষটি প্রথমে প্রোফেজ ধাপে যাচ্ছে, এরপরে এনাফেজ ধাপ, পরবর্তীতে হচ্ছে টেলোফেজ ধাপ। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব। মাইটোসিস কোষ বিভাজন আমাদের দৈহিক বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এককোষী মাইটোসিস কোষ বিভাজন যদি না ঘটতো তাহলে এককোষী প্রাণী থেকে বহুকোষী প্রাণী সৃষ্টি হতো না। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের ফলে আমাদের এই এককোষী দেহটি হাজার হাজার কোটি কোটি কোষ দ্বারা একটি পূর্ণাঙ্গ দেহ, মানব দেহ, প্রাণী দেহ তৈরি করে। কোষের স্বাভাবিক আকার, আকৃতি ও আয়তন বজায় রাখতে ইহার প্রয়োজন। ক্ষতস্থানে ইহা নতুন কোষ সৃষ্টি করে এবং তা পূরণ করতে সাহায্য করে। অর্থাৎ আমাদের কোথাও যদি কেটে যায় বা আমরা কখনো যদি আঘাতপ্রাপ্ত হই তাহলে সেখানে যদি ক্ষত সৃষ্টি হয় তাহলে মাইটোসিস কোষ বিভাজনের ক্রমান্বয়ে বিভাজিত হয়ে সেখানে নতুন কোষের সৃষ্টি করে এবং আমাদের সেই ক্ষতস্থানগুলো পূরণ করতে সাহায্য করে। এর ফলে অঙ্গজ প্রজননও সাধিত হয়। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের কলম, যে গাছে যে বিভিন্ন ধরনের কলম করা হয় সেখানে গাছের একটি অংশ কেটে অন্য একটি অংশের সাথে জোড়া লাগানো হয়। দুটো অংশকে সমানভাবে কেটে এবং মানে বেঁধে দিয়ে সেখানকে কিছু প্রয়োজনীয় হরমোন বা ফাইটো হরমোন কিছু ব্যবহার করে সেখানে কি করা হয়, সেখানে অঙ্গজ প্রজনন করা হয়। অর্থাৎ তখন একটি গাছ আরেকটি গাছের সাথে যুক্ত হয়ে যায় ক্রমাগত কোষ বিভাজনের মাধ্যমে। এতে একই রকম কোষের উৎপত্তি হওয়ায় জীবজগতের গুণগত বৈশিষ্ট্য সঠিক থাকে। শিক্ষার্থী বন্ধুরা, কোষ বিভাজনের আরও অনেক গুরুত্ব রয়েছে। যেমন যদি মাইটোসিস কোষ বিভাজন সঠিক নিয়মে না ঘটে তাহলে মানব দেহে অথবা প্রাণী দেহে ক্যান্সার কোষ সৃষ্টি হয়, টিউমার কোষ সৃষ্টি হয়। কারণ কোষ বিভাজন যদি অস্বাভাবিক হয় তাহলে সেখানে অবুদ্ধ বা ক্যান্সার কোষের সৃষ্টি হবে। প্যাপিলোমা ভাইরাস নামক এক ধরনের মানব ভাইরাস রয়েছে, সেগুলো সেখানে আক্রান্ত করে এবং দুটো প্রোটিন জিন E6 এবং E7কে স্থানচ্যুত করে, যার ফলে সেখানে অবুদ্ধ বা ক্যান্সার কোষের সৃষ্টি হয়। Mitosis. In this module, you will learn about mitosis. Mitosis is a process of cell division that makes possible regeneration of body parts. To elaborate, mitosis is the separation of nuclear chromosomes into two identical daughter nuclei. It is divided into 4 key phases: prophase, metaphase, anaphase, and telophase. An additional phase
called cytokinesis occurs after the complete nuclear division. Before a dividing cell enters mitosis, it undergoes a period of growth and rest. This period is called interphase. In interphase, the genetic material of a cell increases. Prophase. During prophase, the chromatin condenses and becomes short and thick to form chromosomes. Each chromosome has two sister chromatids joined together at the centromere. The nucleolus disappears and the nuclear membrane starts to break down. The centrosomes, each with a pair of centrioles, move apart to the opposite poles, forming a spindle between them. Metaphase. During metaphase, microtubules of the spindle interact with chromosomes. This causes the chromosomes to move and align along the middle of the cell or the equatorial plate. Sister chromatids are held at the centromere, confirming the presence of protein structures called kinetochore at the surface. The kinetochore holds the chromosomes and attaches them to the spindle. Anaphase. During anaphase, the sister chromatids separate at the kinetochores and the daughter chromosomes, along with the divided centromere, move towards the opposite poles as the microtubule shortens. The poles of the spindle also move apart and help to separate the chromosomes. As the chromosomes separate completely into two sets, one at each pole, anaphase is considered complete. Telophase. During telophase, the daughter chromosomes arrive at the pole and the chromatin starts to decoil. Also, the nuclei reform along with nucleoli. This triggers the reformation of the nuclear membrane. Cytokinesis. Cytokinesis is the partition of the cytoplasm. In animals, a cleavage furrow appears in the plasma membrane, which deepens and divides the cytoplasm into two daughter cells, each containing a nucleus. In plants, new cell wall formation is triggered at the center of the cell by the formation of a cell plate. The cell plate grows outwards till it meets the existing wall, resulting in two daughter cells. In this module, you have learned mitosis is the process of separation of nuclear chromosomes into two. এক, কোষ বিভাজন কাকে বলে? 2, কোষ বিভাজন কত প্রকার ও কি কি? 3, মাইটোসিস বিভাজন কোন ধরনের কোষে দেখা যায়? 4, মাইটোসিসের ধাপ কয়টি ও কি কি? 5, মাইটোসিস কোথায় সম্পূর্ণ হয়? 6, মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলার কারণ কি? 7, মিওসিস বিভাজন কোথায় সম্পন্ন হয়? 8, মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখার জন্য। আবার আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী একটি ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।